হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আজকে আমরা শুরু করতে চলেছি পর্ষদের বই ঘেঁটে পাওয়া টপ 5খানা 2 নম্বরের সেটের মধ্যে থেকে দ্বিতীয় সেট। অলরেডি প্রথম সেটটা আমি করে দিয়েছি। আজকে আমাদের পর্ষদের 2 মার্কসের সিরিজের ভিডিও নাম্বার 7। এবং তোরা অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে রেগুলারলি ফলো করছিস তারা জানিস, যারা নতুন এসছিস তাদেরকেও বলে রাখি, মাধ্যমিকের A to Z প্রিপারেশনের একমাত্র চ্যানেল এটা, যেখানে তোকে দায়িত্ব নিয়ে 36 নম্বরের প্রিপারেশন সিরিজ পুরো করে দেওয়া হয়েছে। আর দুটো ভিডিও দিলে পর্ষদের বইটাও শেষ হয়ে যাবে। আমরা এবিটি এবং টার্গেট গেটের 4টে সেট এবং পর্ষদ থেকে মোট আই থিঙ্ক 13খানা সেট করে দিয়েছি, যেগুলো যেগুলো দেখে নিলে তোর মাধ্যমিকে 36 নম্বরে ওর বাইরে একটাও প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম আছে। 2 নম্বরে সেটাও দেখবি 7টা ভিডিও ডিসকাস করেছি, তার মানে হচ্ছে অলরেডি অনেক অঙ্ক তোরা শিখে গেছিস, অনেক উত্তর লেখার কৌশল তোরা শিখে গেছিস। দেখবি তার বাইরে আমাদের ওয়ান শট রিভিশন এসে গেছে প্রায় 4খানা চ্যাপ্টারের, যেগুলো দেখে নিলে তুই তোর কনসেপ্টগুলোকে একদম ঝড়ের মতো ক্লিয়ার করে নিতে পারছিস। রিসেন্ট ভিডিও ধাতুবিদ্যার এসছে, মারাত্মক ভিডিও হয়েছে, 1 ঘন্টা 10 মিনিটের ভালো রেসপন্স পেয়েছে। যারা যারা ধাতুবিদ্যা একটু কাঁচা তারা অবশ্যই দেখে নে, আমি কথা দিতে পারি 1 ঘন্টা 10 মিনিট পরে তুই ধাতুবিদ্যার চ্যাম্পিয়ন হয়ে যাবি, ঠিক আছে? আর যারা যারা জৈব রসায়নে একটু কাঁচা আছিস, জৈব রসায়নের ওয়ান শট রিভিশনটা দেখে নে, ওটা আমার প্রথম ভিডিও ছিল, ওই জন্য 2 ঘন্টার হয়ে গেছে। তাও একটুখানি দেখে নিস, এন্টায়ার কনসেপ্ট ডিসকাস করা আছে, কোনো চাপ নেই, ঠিক আছে? যা দেখবি একদম সলিড করা আছে, ওকে? কারণটা হচ্ছে দেখ, আমি এই এই তোরা হয়তো চ্যানেলে আমাকে প্রথমবার দেখছিস, আমি কিন্তু অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে প্রথম নয়। আমি প্রায় 2 বছর ধরে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে আছি, তার আগে প্রায় 3 বছর ধরে অফলাইনে পড়াই। প্রায় আমার ধর 5টা বছর, মানে এই নিয়ে 5th মাধ্যমিক ব্যাচ বেরিয়ে যাবে সেম ব্যাচের। সো এই বিষয়গুলো সম্পর্কে একটু আধটু জেনে গেছি, এটাই হচ্ছে ব্যাপার। চলো এবার তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটার মধ্যে দেখবে খুব ভালো ভালো অঙ্ক তোমরা দেখতে পাবে এবং খুব ভালো ভালো প্রশ্নও আছে, কয়েকটা H2S এর প্রশ্ন আছে। H2S এর যে প্রশ্নটা আমার খুব ভালো লাগলো আজকে, বুঝতেই পারছি যে ভিডিওটা করে নিই তারপরে এটা শ্যুট করছি। যাই হোক, তোদেরকে কি লোকাবো, চ দেখতে থাক ভিডিও। আর হ্যাঁ, একটা কথা বলি, ভিডিওটাকে দেখার আগেই ভাই একটু লাইক করে দাও, কারণ লাস্টে গিয়ে অনেকে ভুলে টুলে যাচ্ছিস। আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার টেয়ার করে দে ভাই, যাতে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে দেখতে পায়। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব কর, তারপরে ভিডিওটা দেখ। চল দেখ এবার প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি। আমি জানি না এই প্রশ্নটা আর কতগুলো পেপারের মধ্যে আমি পাবো এবং ঠিক কতবার বলতে হবে যে আগে করিয়ে দেওয়া আছে প্রশ্নটা। তবু আরেকবার লাস্টবারের মতো বলে রাখছি যে এই প্রশ্নটা আমি কোনো একটা 2 নম্বরের ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি, তোরা ওখান থেকে দেখে নে। কারণ এখন যে আমি পেপারগুলো দিচ্ছি সেগুলোতে যে প্রশ্নগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোকে আর আলাদা করে বলে দিচ্ছি না, ওগুলো অলরেডি বলছি, আগের ভিডিও থেকে দেখে নাও। দেখো একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, এই পেপারগুলোকে যে আমি সিলেক্ট করেছি, আজকে দেখবি তোদের থাম্বনেলের মধ্যে দেওয়া আছে বেস্ট পেপার 2। তো এই যে বেস্ট পেপার কথাটার অর্থ কি, মানে এখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমার মনে হয়েছে অন্যান্য পেপারগুলোর থেকে এগুলোকে আলাদা করে। আমাদের তো আর সব পেপার করার সময় নেই, সেই কারণে আমরা পরপর 5খানা পেপার প্রথমে করেছিলাম পর্ষদের 2 মার্কসের প্রশ্ন। তারপরে 6 নম্বর ভিডিও থেকে আমি এমন পেপারগুলোকেই দেব যেগুলো আমার মনে হবে অন্যগুলোর থেকে আলাদা। এমনি 5খানা পেপার আমি দেওয়ার চেষ্টা করব। 6 অলরেডি চলে গেছে, আজকে 7 চলে যাচ্ছে, আর 3খানা পেপার দেখা যাক দিয়ে দেবো। তাহলে কি হবে, সব ভ্যারাইটিস প্রশ্ন তোরা পেয়ে যাবি, ঠিক আছে? এইবার একটুখানি দেখা যাক অঙ্কটা কি বলে দিয়েছে। প্রচুর অঙ্ক কিন্তু করালাম গ্যাসের আচরণ থেকে, আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে বলে। বলেছি একটি ফ্লাস্কের আয়তন হচ্ছে 500 ml, ওকে? স্থির চাপে, আচ্ছা স্থির চাপে মানে কার সূত্র? বুঝতেই পারছো, চার্লসের সূত্র। যারা যারা এই ফর্মুলাগুলো জানো না কি করে আনতে হয়, তাদেরকে বলে রাখি, আমার গ্যাসের আচরণের যে অঙ্কর টেকনিক সেটা আমি 2 নম্বরের ফার্স্ট ভিডিওর মধ্যে শিখিয়ে রেখেছি, তোমরা দয়া করে একটু ওই জায়গাটা থেকে দেখে নাও, ঠিক আছে? দেখো, এই যে ফ্লাস্কের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে ওই ফ্লাস্ক থেকে কত, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। চলো এবার একটু কনসেপ্টটা ভালো করে তোমাদের শিখিয়ে দেওয়া যাক। তার জন্য তুমি ধরে নাও যে তোমার কাছে একটা ফ্লাস্ক বা একটা পাত্র আছে, সেই ফ্লাস্ক বা পাত্রের আয়তনটা হচ্ছে 500 ml। এখন তুমি ভালো করেই জানো যে যদি আমি এর মধ্যে একটা গ্যাসকে প্রবেশ করাই, গ্যাস সবসময় চায় যে সে পুরো আয়তনটাকে দখল করে নেবে। তাহলে পুরো আয়তনটা যদি দখল করে নেয়, তাহলে এর মধ্যে থাকা গ্যাসটার আয়তনও কত হয়ে যাবে বলো? 500 ml হয়ে যাবে। এইবার আমার অঙ্কটা ভালো করে খেয়াল করো। তোমাকে বলে দিয়েছে যে প্রাথমিক আয়তন 500 ml, এখন স্থির চাপে ফ্লাস্কটার তাপমাত্রা 25 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি করা হয়েছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমরা তো পড়েছি ভি প্রপোর্শনাল টু টি, মানে যদি তাপমাত্রা বাড়ানো যায় তাহলে আয়তনটাও তো বাড়ে। তাহলে যে গ্যাসটা আছে 500 ml, তার উষ্ণতা যখন বাড়াবো তার আয়তনটা আস্তে আস্তে 500 ml এর থেকে বাড়তে থাকবে। কিন্তু দ্য রিয়েলিটি ইজ দ্যাট যে পাত্রটাকে আমি নিয়েছি সেই পাত্রটার তো আয়তন 500 ml আছে রে ভাই, তার থেকে তো আমি সেটাকে আর বাড়াতে পারবো না। যার ফলে যে আয়তনের বৃদ্ধি ঘটবে গ্যাসটার, সেই অতিরিক্ত আয়তনটা যাবে কোথায়?
সেই অতিরিক্ত আয়তনটা বা বর্ধিত আয়তনটাই কিন্তু পাত্র থেকে বা ফ্লাস্ক থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে আমি আশা করতে পারি বিষয়টা আমি বোঝাতে পারলাম। এবার অঙ্কটা দেখো কিভাবে করতে হয়। ঠিক আছে, চলো ফর্মুলা বসাতে হবে। V1/T1 ইকুয়াল টু V2/T2। আশা করব ক্লিয়ার। এইবার তুমি যদি একটুখানি খেয়াল করে দেখো কি কি ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে তুমি দেখবে যে তোমাকে V1 এর ভ্যালুটাকে দিয়ে দিয়েছে 500 ml। আচ্ছা, T1 দিয়ে দিয়েছে 25°C। কেলভিনে করে নাও, 273 যোগ করে কত হয়ে যাবে, 298 কেলভিন। T2 ভ্যালুটাও তোমাকে দিয়ে দিয়েছে 35°C। তুমি যদি এইটাকেও একটুখানি কেলভিনে কনভার্ট করতে চাও তাহলে 273 যোগ করে দাও, অ্যান্সার কত হয়ে যাবে, 273, 30, 303 আর 5, 308 কেলভিন হয়ে গেল। এবার দেখো তোমাকে V2টা বার করতে দিয়েছে, সোজা সাপটা অঙ্ক, কোনো ঝামেলা নেই। পেনটা একটুখানি ছোট করি, চলো দেখো V1 এর জায়গায় আমি বসিয়ে দিলাম 500 ml। তুমি বলবে স্যার এমএলই বসাবে, একদমই তাই, কারণ আমরা জানি T1 এর একক আর T2 এর একক সেম হলেই চলবে, যেটা সেম আছে, আর V1 এর একক আর V2 এর একক সেম হলেই চলবে। এখানে দেখো V1 এর একক ml আছে, তাহলে V2 এর এককটাও mlই বেরোবে, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা, T1 এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে, 298 কেলভিন। এই একক কেন সেম করতে হয়, কি বৃত্তান্ত, সব কিন্তু আমি আমার 2 মার্কসের ভিডিওতে অলরেডি শিখিয়ে দিয়েছি। আমি আশা করব প্রত্যেকে পরপর সব দেখছিস। দেখো T2 ভ্যালু আমি বসাবো 308 কেলভিন। এখন বিষয়টা হচ্ছে T1 এবং T2 ইউনিট কেন সেম করতে হতো স্যার, তার কারণ আমি দেখতে পাচ্ছি T1 এবং T2 ইউনিট যদি না সেম হতো তাহলে এরা দুজন কাটতো না, আর যদি এটা না কাটতো তাহলে V2 এককটা শুধুমাত্র ml বসতো না, তার সাথে সাথে কেলভিন ফেলভিন অনেক কিছু থেকে যেত যদি না কাটতো কিছু। এখানে কেটে গেছে, বিদায় হয়ে গেছে, এবার শুধুমাত্র ml পড়ে আছে, তাহলে এটাই V2 ইউনিট, কাজ শেষ। এবার একটুখানি দেখি V2 ভ্যালুটা কত বেরোবে। 500 ইন্টু 308 ডিভাইডেড বাই 298। এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি করি, আমার কাছে তো এখন অত কাটাকুটি করার সময় নেই রে ভাই, আমাকে ক্যালকুলেটারে করেই বসাতে হবে। বেরোচ্ছে 516.78। এবার যেহেতু V2 ইউনিটটা ml পড়ে আছে তাই জন্য ml বসিয়ে দিলাম, আর এটা একটা প্রায় লিখতে হবে। এবার আমাকে একটা কথা বলো, প্রথমে তোমার ইনিশিয়াল ভলিউম কত ছিল, 500 ml, ফাইনাল ভলিউম কত হলো, 516.78। বলো বাড়লো কতটা, বাড়লো, তাহলে আমি এখানটা লিখি আয়তনের বৃদ্ধি কত হবে বলো, 516.78 মাইনাস 500, এত ml, তাহলে উত্তর কত হয়ে গেল, 16.78 ml প্রায়। তাহলে এই যে আয়তনের বৃদ্ধিটা হলো, এই পরিমাণ বাতাস সেই পাত্রটা থেকে বেরিয়ে যাবে, সেই ফ্লাস্কটা থেকে বেরিয়ে যাবে। আশা করব বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকে কিন্তু অঙ্ক করার পর এই সুতরাং যেটা উত্তর লিখে দেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে, আরো একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বাহ খুব ভালো একটা পেপার, বুঝতেই পারছিস তোরা। আচ্ছা, এইটা কিন্তু সঙ্গে হবে। এবার দেখি অঙ্কটা কি বলে দিয়েছে। বলেছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে, আচ্ছা, 0°C থেকে 546°C উত্তপ্ত করা হয়েছে, খুব ভালো কথা। তার মানে দেখো আমি একটু লিখে নিই আগে, দ্বারা T1 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0°C, মানেই হচ্ছে 273 কেলভিন। T2 এর ভ্যালুটা দিয়ে দিল 546°C। 273 যোগ করে দাও, দেখো 6 3 9 হয়ে যায়, 7 4 11 1 হাতে 1 হয়ে যায়, 5 2 7 1 8 হয়ে যায়, 819 কেলভিন। এটা কিন্তু খুব ফেমাস, বাই দ্য ওয়ে মনে ছিল, তার একটু তোদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখা যাক, বলে দিয়েছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। দেখো সোজা কথায়, দেখো অন্তিম আয়তনটা প্রথমে দিয়ে দিয়েছে মানে V2 প্রথমে আছে, প্রাথমিক আয়তন পরে দিয়ে দিয়েছে মানে V1 পরে আছে, তোমাকে V2:V1 বার করতে বলেছে, সোজা কথায় তো এইটাই। এইবার একটুখানি মন দিয়ে শোনো ভালো করে। দেখো আমাদেরকে এই অঙ্কটা যেটা করতে দিয়েছে সেটা কি ফর্মুলায় দিয়েছে, এটা কিন্তু একটা সব থেকে বড় কথা। যখনই তোমাকে স্থির চাপে দিয়ে দিয়েছে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে এটা চার্লসের সূত্র দিয়ে আছে। যদি তুমি পরীক্ষার হলের মধ্যে এই ফর্মুলা বুঝতে দেরি করে ফেলো তাহলে কিন্তু অঙ্ক করতেও তোমার দেরি হয়ে যাবে। এখন একটু দেখি V1/T1 ইকুয়াল টু V2/T2 করে দিই। তাহলে এখান থেকে আমি দেখো V1 এর ভ্যালুটা চুপচাপ বসিয়ে দিলাম, T1 এর ভ্যালুটা 273 বসিয়ে দিচ্ছি, কেলভিন অবশ্যই, V2 এর ভ্যালুটাও দেখো আমাকে V2ই বসাতে হবে, T2 জায়গার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি 819 কেলভিন। এবার একটুখানি খেয়াল করো, 273 দিয়ে 819 কাটলে 3 হয়ে যায়, তাহলে আমাকে যদি V2:V1 করতে হয়, আমি করে দিই V2/V1, যদি করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখো 3/1, তাহলে আমি এখান দিয়ে V2:V1 ইকুয়াল টু 3:1 পেয়ে গেলাম। আশা করবো বিষয়টা ক্লিয়ার আছে, ঠিক আছে। নেক্সট
চলো দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলেছে আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি লেখো। আমি দেখেছি অফলাইনে পরীক্ষা নেওয়ার সময় অনেকে স্নেলের সূত্রটা তোরা ভুলভাল লিখিস। স্নেলের সূত্র বলে দিলে সবাই কি করে, প্রতিসরণে দুটো সূত্রই লিখে দেয়। তোমাকে তো চেয়েছে প্রতিসরণের শেষ সূত্রটা। তাহলে চলো একটুখানি দেখা যাক। দেখো একটা মনে রাখার সহজ উপায় দেখে নাও। এই ছবিটা তুমি লক্ষ্য করো, এই যে ছবিটার মধ্যে তুমি যে আলোটা দেখতে পাচ্ছ ওটা কি রঙের আলো আছে? তুমি বলবে দাদা লাল রঙের আলো আছে। আলোটা কি কোনো রঙের রং চেঞ্জ করছে না? তাহলে একটা নির্দিষ্ট বর্ণের আলো আছে। মাধ্যম কটা আছে বলো? দুটো মাধ্যম আছে, একটা লঘু মাধ্যম একটা ঘন মাধ্যম। দেখো লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে বলেই এই যে রশ্মিটা আছে সেটা অবিলম্বের দিকে সরে আসছে, তাই না? ধরো এটা একটা গরিব লোক আছে, এটা একটা বড় লোক আছে। তাহলে গরিব লোকটা যখন বড় লোকের বাড়ির দিকে আসছে তখন দেখতে পাচ্ছে খুব ভালো ভালো রান্না হচ্ছে, এই জন্য কি করছে, ও অবিলম্বের দিকে একটুখানি সরে আসছে। এই যদি উল্টোটা হতো, যদি একটা বড় লোক একটা গরিব লোকের বাড়ির দিকে যেত তখন তুমি দেখতে পেতে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ব্যাপারটা আশা করছি বোঝা গেছে। এবার একটুখানি খেয়াল করো, এই যে কোণটা তৈরি করেছে আপতিত রশ্মিটা অবিলম্বের সঙ্গে, সেটাকে আপতন কোণ বলা হয়। এই যে প্রতিসৃত রশ্মিটা আছে, সেই প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের সঙ্গে যে কোণটা করেছে আর সেটাকে প্রতিসরণ কোণ বলা হয়। এখন স্নেলের সূত্রটা বলে যে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এই যে আপতন কোণ আছে তার সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত হয় সেটা একটা ধ্রুবক হয়, আর এই ধ্রুবকটার নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। বিষয়টা হচ্ছে এই যে প্রথম মাধ্যমটা থেকে রশ্মিটা আসছে দ্বিতীয় মাধ্যমের দিকে, ওই জন্য এখানটায় 1 লিখবো, এখানটায় 2 লিখবো। এই জন্য দেখো এটাকে কিরকম ভাবে প্রকাশ করা যায়, মিউ যেহেতু 2টা পেছনে আছে সেই কারণে লেখা যায় মিউ 2, যেহেতু 1টা এই পাশে আছে লেখা যায় মিউ 1। এই জন্য এই মিউ 2 বাই মিউ 1টাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট দিয়ে দিয়েছে কোনো পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তল লেন্সে যারা যারা অফলাইনে আমার কাছে পড়িস তারা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার 6-এর লাস্ট আঁকা। উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখা হয়েছে। তার মানে যে বস্তুটা থাকবে তার প্রতিবিম্বটা কি হবে বলো? প্রতিবিম্ব বস্তু অপেক্ষা বড় হবে। তার মানে বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেরটাই হবে বিবর্ধিত। দ্বিতীয় দেখো আছে, সেটা হচ্ছে বস্তুটা যেদিকে থাকবে প্রতিবিম্বটা সেদিকেই হয়, যেটা উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ বিম্ব বলা হয়। তাহলে অসৎ প্রতিবিম্ব হবে। দুটো বৈশিষ্ট্য তো এখানেই হয়ে গেল। আর একটা তুমি কি লিখতে পারো, আরেকটা লিখতে পারো অবস্থানের ব্যাপারটা লিখে দিতে পারিস, যে বস্তু যেদিকে থাকে সেদিকে প্রতিবিম্বটা তৈরি হয়, যদিও সেটাকেই অসৎ বলে। এই দুটোকে লেখাই বেশি ভালো। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বাটি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। খুব ভালো কথা। দেখো এগুলো তো বহুবার করে করানো হয়েছে। এটা ভি দিয়ে দিয়েছে আর এটা পি দিয়ে দিয়েছে। ফর্মুলা কি আছে ভাই? ভি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আছে, তাই না? এই ফর্মুলাটাই আমাকে কাজে লাগাতে হবে। তোমরা প্রত্যেকে জানো যে পি এর 3খানা ফর্মুলা হয়। আমি লাস্ট বারের মতো দেখিয়ে দিচ্ছি 3খানা ফর্মুলা। কি কি হয়? পি ইকুয়াল টু ভিআই হয়, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর হয়, আরেকটা এইটা হয়। তোমাদের সূত্র অনুযায়ী কাজে লাগাতে হবে। খেয়াল করে দেখ, এখানটায় কিন্তু এই ফর্মুলাটাই কাজে লাগবে। এবার একটুখানি খেয়াল করো, তোমাকে দেখো দুটো বাতিরই ক্ষমতা 60 ওয়াট দিয়ে দিয়েছে। তার মানে আমি পি এর ভ্যালুটাকে জাস্ট পি রাখতে পারি। প্রথম যে বাতিটা আছে তার বিভব প্রভেদকে আমি ভি1 ধরে নিলাম, আর পরের বাতিটার বিভব প্রভেদকে আমি ভি2 ধরে নিলাম। প্রথম বাতিটার রোধকে আমি আর1 ধরে নিলাম, পরের বাতিটার রোধকে আমি আর2 ধরে নিলাম। এবার একটুখানি খেয়াল করে দেখো, প্রথমে আমি পি এর জায়গাতে 60 ওয়াট বসিয়ে দিলাম। ভি স্কোয়ার যেটা বলে দিয়েছে সেই জায়গায় আমি 220কে দুবার লিখলাম, 220 ইন্টু 220 ডিভাইডেড বাই আমি আর1 লিখলাম। তুই এখানটা ওয়াটটা বসাতেও পারিস, তুই নাও বসাতে পারিস চাইলে। আবার এখানটায় দেখো পি এর জায়গার মধ্যে 60 আমি বসিয়ে দিচ্ছি, ভি এর জায়গার মধ্যে 110 ইন্টু 110 আমি বসিয়ে দিলাম, নিচে দেখো আমি আর2 লিখে দিলাম। তাহলে আর1 এর যে ভ্যালুটা বেরিয়ে গেল সেটা কত বেরোবে বলো? 220 গুণ 220 ডিভাইডেড বাই 60। আর2 যে ভ্যালুটা সেটা কত বেরোবে বলো? 110 গুণ 110 ডিভাইডেড বাই 60। এবার কি করব বলো? আমি আর1 বাই আর2 করবো, তাই না? রোধের অনুপাত চেয়েছে, বলে দেয়নি তো যে কোনটা আগে দিতে হবে। তাহলে নর্মাল ক্ষেত্র আর1 বাই আর2 করতে হবে। কি হয়ে যাবে বলো? 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 60, আর এখানে 110 ইন্টু 110 ডিভাইডেড বাই 60 হয়েছে। 60 প্রথমেই কেটে গেল। তারপরে কি দাঁড়ালো দেখো? 220। এটা যদিও খুব সোজা ক্যালকুলেশন, অনেকে পারিস না, ওই জন্য আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। কারণ যে ভালো পারে তারও যেমনি এই চ্যানেলটা দেখতে হচ্ছে তাকেও, আর যে কিছু পারছে না ঠিকঠাক করে সেও চ্যানেলটা দেখছে। আমি তো শুধুমাত্র তাদের জন্য করাচ্ছি না যারা খুব ভালো পারে, যারা পারে না তাদের জন্যও করাচ্ছি। তো আমাকে সবার ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তাই না? অনেকে এইভাবে ব্যাপারটা বলিস যে দাদা সোজা সোজা প্রশ্নগুলোকে কি করতে করাচ্ছ, শুধু কঠিনগুলো করাও। ব্যাপারটা বোঝ, আমাকে সার্বিকভাবে বিষয়টা দেখতে হবে।
তাই না? আজকে একটা খারাপ ছেলে বা মেয়ে যে খারাপ কন্ডিশনে আছে, সে হয়তো নিজে দোষ করেছে, বাট এই মুহূর্তে তো তার চেঞ্জ হয়ে যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। তাহলে R1/R2 4/1 বেরিয়ে যাচ্ছে, তাই না? রোধের অনুপাত বেরিয়ে গেল। এবার দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে মিথেন ও ফ্লুরিন অণুর লুইস ডট গঠন অঙ্কন করো, যেটা আমি আর করাবো না, স্বাভাবিকভাবে মিথেনেরও অলরেডি দেখবি পেরিয়ে গেছিস তোরা। আর ফ্লুরিন টুরিন সব কনসেপ্ট একই ভাই, কনসেপ্ট তোরা আশা করবো ক্লিয়ার এতদিনে। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হয় কেন, এটা একটুখানি বলে দিচ্ছ। দেখ, তড়িৎযোজী যৌগ যেগুলো হয়, ধর একটা সাপোজ আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে বলছি, এটা NaCl এর কথাই ভাব। NaCl যে তড়িৎযোজী যৌগটা আছে, সেটা কি দিয়ে তৈরি বল? Na+ এবং Cl- আয়ন দিয়ে তৈরি। তুই দেখতে পাচ্ছিস তড়িৎযোজী যৌগের মধ্যে বিপরীতধর্মী আয়নগুলো পরস্পরের সংস্পর্শে থাকে এবং তারা স্থির তড়িৎ আকর্ষণ, নামটা মনে রাখবি, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে খুব শক্তপোক্তভাবে যুক্ত হয়, এবং এদের মধ্যিখানের যে আকর্ষণ বলটা আছে না, স্থির তড়িৎ আকর্ষণ বল, সেটা অত্যন্ত ভালো একটা বল। মানে তুই যদি পরবর্তীকালে 11-এ যখন উঠবি, তুই বুঝতে পারবি যে স্থির তড়িৎ আকর্ষণ বল ঠিক কতখানি পাওয়ারফুল হয়। এবং যদি দুখানা আয়ন এই শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে সংগঠিত অবস্থায় থাকে, তাহলে তাদেরকে পৃথক করতে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন হয়। এই জন্যই তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা এতটা উচ্চ হয়। ওয়্যারাজ আমরা যদি দেখি ইন কেস অফ সমযোজী যৌগ, তাহলে তুই দেখতে পাবি সমযোজী যৌগের যে অণুগুলো হয়, সেই অণুগুলো কিন্তু একটা দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। এই দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মাধ্যমে যে অণুগুলো যে যুক্ত থাকে, তাদেরকে পৃথক করতে খুব কম পরিমাণ শক্তি লাগে। ওই জন্য সমযোজী যৌগদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেকটা কম হয়। ঠিক আছে, তবে খেয়াল রাখিস এই দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে। ওই জন্য তুই দেখবি যে সুক্রোজ মানে চিনি, সে কিন্তু মানে হয়, কঠিন হয়। কারণ ওর যে দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল আমি বলছি না, ওর ক্ষেত্রে সেটা দুর্বল থাকে না, ওর ক্ষেত্রে আণবিক ওজন বৃদ্ধির সাথে সেটা বেড়ে যায়। তাই এমনি একটা প্রশ্ন দেখবি মাঝে মাঝে দেয়, সেটা গলনাঙ্কের কথা আমি বলছি না, এমনি একটা প্রশ্ন দেখবি দেয় যে সমযোজী মিথেন গ্যাসীয়, কিন্তু সমযোজী সুক্রোজ সেটা কঠিন কেন? আমি আশা করব বিষয়টা বলতে পারবি যে গ্লুকোজের মধ্যে অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল থাকে, ফলে তারা একদম দুর্বলভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে বলে মিথেন অণুটা গ্যাসীয় হয়। কিন্তু সুক্রোজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে, এটা বলে দিবি যে আমরা জানি যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল যেটা আছে সেটা আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। যেহেতু মিথেনের আণবিক ওজন অত্যন্ত কম, তার তুলনায় সুক্রোজের আণবিক ওজন অনেক বেশি, তাই সুক্রোজের ক্ষেত্রে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটাও অনেক শক্তিশালী হয়। সেই জন্য সুক্রোজের অণুগুলো পরস্পরের সাথে শক্তিশালী বল দ্বারা সংগঠিত অবস্থায় থাকে বলে তারা কঠিন অবস্থাটা থাকতে পারে। এই তো হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, CO2 লুইস ডট ডায়াগ্রাম অলরেডি ডান আছে। বলেছে Ca+Ca2+ এর মধ্যে কোনটি সব থেকে বেশি স্থিতিশীল এবং কেন? খেয়াল করে দেখো, ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, এগুলো কোনো ব্যাপার না। তবে প্রশ্নটা যেহেতু ভালো, সেই কারণে একটু করিয়ে দিচ্ছি। দেখো KLMN হয়ে গেল। Ca যদি বলি তাহলে 2-8-8-2 বলা যায়। Ca+ যদি বলি তাহলে 2-8-8-1 বলা যায়। আর Ca2+ যদি বলি তাহলে 2-8-8 বলা যায়। ডিফারেন্স ইজ ক্লিয়ার। তুই দেখতে পাচ্ছিস যে Ca2+ এর মধ্যে যে ইলেকট্রন বিন্যাসটা আছে, সেটা ক্যালসিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো আছে, যার ফলে Ca2+ তার যে এম ছিল, তার যে লক্ষ্য ছিল, সেটাকে অ্যাচিভ করতে পেরেছে। এবং Ca2+ এর যে ইলেকট্রন বিন্যাস, সেটা কিন্তু সর্বাধিক স্থায়ী। তাহলে আশা করছি বোঝা গেছে কোনটা সব থেকে স্থিতিশীল এবং কেন। চলো ভাইরা বোনেরা, তাহলে দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে H2S গ্যাস শুষ্ক করতে, ও শুদ্ধ লিখে দিয়েছে। যাক ঠিক আছে, কথাটা যদিও একই দাঁড়ায়, জানিস তো, H2S গ্যাস তো বিশুদ্ধিকরণের আন্ডারেই পড়ে না পুরো প্রসেসটা। যারা যারা পড়েছিস বিষয়টা তারা বুঝতে পারছিস। তো H2S গ্যাস শুষ্ক করতে P2O5 কে ব্যবহার করা হয়, অনার্দ্র CaCl2 বা পোড়াচুনকে কেন ব্যবহার করা হয় না? দেখ, এই প্রশ্নটা একটা আনকমন প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোরা সব ইউজুয়ালি অ্যামোনিয়া দিয়ে প্রশ্নটা পড়ে থাকিস, কিন্তু H2S থেকেও কিন্তু প্রশ্নটা আসতে পারে এই ধরনের। খেয়াল করে দেখ, তোরা কিন্তু H2S এর এই বিক্রিয়াটা খুব একটা ফ্যামিলিয়ার নোস। সেই জন্য এই প্রশ্নগুলো এবং এই সেটটা বুঝতে পারছিস তো আমি কেন চুজ করেছি। আমি খুব ভালো আর সময় নিয়ে মানে সেট চুজ করি ভাই, মানে যাতা সেট চুজ করি না, ভালো ভালো সেটগুলোকেই রাখি। এবং এটাতে আমার যথেষ্ট টাইমও লাগে, যে আমাকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখতে হয় যে কোন প্রশ্নটা তোদের করানো হয়ে গেছে, কোন প্রশ্নটা করানো হয়নি। যাই হোক, দেখা যাক। দেখ, সবসময় খেয়াল রাখি যে P2O5 যেটা আছে, সেটা হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড। এই ফসফরাস পেন্টঅক্সাইডটার সাথে জলের বিক্রিয়া করিয়ে দিলে কিন্তু অ্যাসিড পাওয়া যায়। প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে ফসফরাস পেন্টঅক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় কোন অ্যাসিড পাওয়া যায়। যেই অ্যাসিডই পাওয়া যাক না কেন, পাওয়া যায় মানেই হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক অক্সাইড। আর আম্লিক অক্সাইড যদি হয়ে থাকে, তাহলে সেটা তো H2S কে খুব পছন্দ করবে রে। কারণ H2S কি, H2S নিজেও একটা অ্যাসিড,
তোরা প্রত্যেকেই জানিস যে H2S কিন্তু দ্বিক্ষারীয় অ্যাসিড। এইবার এই H2S অ্যাসিড নিশ্চয়ই কোনোদিন আম্লিক অক্সাইডের সাথে রিয়াকশন করতে যাবে না, কারণ অ্যাসিড অ্যাসিডের তো আর রিয়াকশন হয় না। ওই জন্য খুব সহজেই P2O5 কিন্তু H2S এর মধ্যে থাকা জলীয় বাষ্পকে দূর করে দিতে পারে। P2O5 একটা খুব ভালো জলীয় বাষ্প সংগ্রাহক, এ কিন্তু জল শোষণ করতে পারে খুব ভালো মতো। সেই জন্য H2S এর সাথে তুমি যদি P2O5 পূর্ণ একটা এরকম কি হয় না, এরকম একটা গ্যাস জার থাকে ইউ আকৃতির, P2O5 দ্বারা পূর্ণ করা থাকে, তো এর মধ্যে দিয়ে যদি তুমি H2S গ্যাসকে চালনা করো, যার মধ্যে কিনা জলীয় বাষ্প মিশে রয়েছে, এই P2O5 কি করে জলীয় বাষ্পটাকে শোষণ করে নেয় এবং H2Sটাকে শুষ্ক করে দেয়। প্রশ্নটা উঠছে যে কেন এই প্রসেসে অনার্দ্র CaCl2 বা পোড়াচুন ব্যবহার করা হয় না? খেয়াল করে দেখলে তুমি দেখতে পাবে যে অনার্দ্র CaCl2 বা পোড়াচুনের সাথে কিন্তু খুব সহজে আমাদের H2S রিয়াকশন করে। এই যে পোড়াচুন আছে, যে কারণে অ্যামোনিয়াতে পোড়াচুনকে ইউজ করা হয়েছিল, ঠিক একই কারণে H2S এর ক্ষেত্রে পোড়াচুনকে ইউজ করা হবে না। পোড়াচুনটা কি রে? পোড়াচুনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডটা একটা ক্ষার না? তাহলে যখন H2S এর সঙ্গে তুই ক্যালসিয়াম অক্সাইডকে মেশানোর দুঃসাহস করেছিস, তাহলে সে কি করবে? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে রিয়াকশন হবে এবং রিয়াকশন হয়ে তৈরি হয়ে যাবে দেখ ক্যালসিয়াম সালফাইড, CaS। আশা করব ক্লিয়ার। এবং তার সাথে কি হবে, এই যে CaS উৎপন্ন হয়েছে আবার H2RO যুক্ত হয়ে H2O তৈরি করবে। তাহলে ভাই মোদ্দা কথা বিক্রিয়া করে গেল। আর বিক্রিয়া করলে কি আর H2S পড়ে রয়েছে? নেই। ঠিক একই রকমভাবে H2S এর সাথে যদি তুমি অনার্দ্র CaCl2কে মেশাও, আবার ভুল করে বলে ফেলিস না জুতো যৌগ তৈরি হবে, ওইসব কথাবার্তা অ্যামোনিয়াতে চলতো ভাই। এখানেও একই রিয়াকশন হবে। এই যে ক্যালসিয়াম আছে, সে সালফাইডকে নিয়ে ক্যালসিয়াম সালফাইড তৈরি করবে, দেখ দুটো H আর দুটো Cl, তাহলে 2HCl তৈরি করবে। আমি আশা করতে পারি বিষয়টা তোদের ক্লিয়ার হয়েছে যে রিয়াকশন করে যায় বলেই তো H2S কে শুষ্ককরণের কাজে এই দুজনকে ইউজ করা যায় না। আমি আশা করব ক্লিয়ার, তাই না? চলো নেক্সট দেখো, থার্মিট মিশ্রণ কি, এই মিশ্রণের একটি ব্যবহার লেখো। এইগুলোর জন্যই কিন্তু তোমাদেরকে আমি ধাতুবিদ্যার একটা ওয়ান শট রিভিশন করে দিয়েছি। দেখো পরেরটা যেটা আছে, চাটনি বা টক জাতীয় খাবার অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত নয় কেন? সব কিছুর জন্য তোমাদের একটাই সলিউশন আমার চ্যানেলের মধ্যে থাকা 1 ঘন্টা 10 মিনিটের ধাতুবিদ্যার রিভিশন। আমি প্রত্যেককে সাজেস্ট করবো ওই ভিডিওটা দেখো, ভিডিওটার মধ্যে মারাত্মক লেভেলে ধাতুবিদ্যা করানো আছে। তুমি 3 প্রজন্মকে বসে বসে ধাতুবিদ্যা পড়িয়ে দিতে পারবে। নেক্সট, গঠনগত সমবায়বতা কাকে বলে? উদাহরণ দাও। যৌগ দুটির IUPAC নাম, এগুলো তো খুব সহজ, তোরা এখন পেরে যাওয়ার অবস্থাতেই থাকবি। গঠনগত সমবায়বতা যেটা আছে সেটাও তোরা পারবি আমি আশা করতে পারি, তাই না? এবং যারা যারা পারবি না এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি তাদেরকে বলবো সমবায়বতাকে ডিটেলসে শেখার জন্য আমার চ্যানেলের মধ্যে জৈব রসায়নের ওয়ান শট রিভিশন করে দেওয়া আছে। তোরা সমবায়বতা যারা পারিস না, তার মানে তাদের জৈব রসায়নে একটু খামতি তো অবশ্যই আছে। সেই খামতিকে দূর করার জন্য এই রিভিশন ভিডিওটা পুরো দেখে নে। আমি তোকে কথা দিতে পারি, যা কনসেপ্ট দেখবি জৈব রসায়নের ওই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, ওটাকে যদি তুই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারিস, তোকে জৈব রসায়নকে আর আলাদা করে বই খুলতে হবে না। ঠিক আছে, আমি এইটুকু কথা দিতে পারি। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস নতুন দেখে থাকলে ভাই। আর ভিডিওগুলোকে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে একটুখানি শেয়ার করো, যাতে বেশি সংখ্যক ছেলেমেয়ে ভিডিও দেখতে পারে এবং তার সুবিধা নিতে পারে। এইবারে সবাই টার্গেট রাখো মাধ্যমিকে 90+ এবং অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাকে নিজের এক্সপিরিয়েন্সটা বলবে। আমি সবাইকে নিয়ে একটা ভিডিও করব, একটা বড় অ্যানাউন্সমেন্ট করি। যারা যারা শেষ পর্যন্ত শুনছিস তারাই হয়তো এটাকে দেখতে পাবি। আমার টোটাল অনেকগুলো ব্যাচ আছে মাধ্যমিকের, একটা অফলাইন আছে, দুটো অফলাইন আছে, আর আমাদের আছে কি বলে, একটা আমার অনলাইন, যেখানে আমি যেই প্ল্যাটফর্মে আমি পড়াই সেই প্ল্যাটফর্মের একটা ব্যাচ আছে। তারা আমার অত্যন্ত পরিচিত এবং খুব মানে খুব ভালো ব্যাচ আর কি ওটা। তারপরে ইউটিউবের একটা বড় কমিউনিটি আছে আমার। তো আমি দেখব এদের মধ্যে যে টপ করবে, একদম যে টপ করবে, যে টপ করবে তাকে আমি বলবো অবশ্যই একটা, ভাই তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিও, রেজাল্টের পরে তোমার জন্য একটা ভালো গিফট আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।